কলকাতা সম্পর্কে তথ্য যদি পেতে হয় আন্তর্জাতিক যে গবেষণা সংস্থাগুলো আছে সেই প্রত্যেকটা গবেষণা সংস্থায় খুব পরিষ্কারভাবে বলা আছে। সবসময় এটা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এমন একটা গণতান্ত্রিক দল যেখানে প্রত্যেকের বক্তব্য রাখার একটা সুযোগ আছে। জুনিয়র ডাক্তারদের একটা অংশ এই ঘটনাকে নিজের অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির কাজে লাগিয়েছে, নিজের পরিচয়ের কাজে জন্য কাজে লাগিয়েছে। কোথাও গিয়ে রাজ্যভেদে বিজেপির নীতি পাল্টে যাচ্ছে এবং বিজেপি যে কাজগুলো করছে সেটা মানুষের ভাবাবেগ, মানুষের চিন্তাভাবনার সঙ্গে কতটা যায় এবং দেশের সংবিধানের সঙ্গেও কতটা যায় এটা নিয়ে সন্দেহ রয়েছে। কলকাতা নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বিশ্বের আবর্জনাপূর্ণ শহর নাকি কলকাতা, তার মন্তব্যে বাংলাকে নিয়ে এই ধরনের আক্রমণ ইন্ডিয়া জোটের ওপরে কি এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা থাকবে? না দেখুন, উনি যে জায়গাটা করেছেন সেটা আমি জানি না ওনার রাজনৈতিক জ্ঞান কতটা। এখনই আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিভিন্ন গবেষণাগুলো হয় সেই গবেষণায় দেখা গেছে কলকাতা পর্যটনের ক্ষেত্রে একটা অন্যতম জায়গা এবং বিশ্বের অন্যতম একটা জায়গা। সেখানে উনি কি করে এই ধরনের কথা বলছেন আমি জানি না। তার মানে উনি বিহার ঘোরেননি, উনি পাটনা ঘোরেননি, উনি ঘোরেননি বেনারস, বিভিন্ন জায়গা এবং ধর্মস্থানগুলো যেগুলো বিশেষ করে সেগুলোও ঘোরেননি। ফলে কোথাও গিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বের যে বলিষ্ঠতা, সেই বলিষ্ঠতার একটা হিংসা প্রবণতা কোথাও বাড়ছে কিনা সেটা আমার জানার দরকার আছে। আর কোথাও কেউ টিকি বেঁধে রেখেছে কিনা সেটাও আমাদের প্রশ্ন। ফলে টিকি বেঁধে রাখলে এই ধরনের প্রসঙ্গ আসতে পারে, কিন্তু কলকাতা সম্পর্কে তথ্য যদি পেতে হয় আন্তর্জাতিক যে গবেষণা সংস্থাগুলো আছে সেই প্রত্যেকটা গবেষণা সংস্থায় খুব পরিষ্কারভাবে বলা আছে হেরিটেজ থেকে শুরু করে ভ্রমণের জায়গা এগুলো তো নোংরা থাকলে হয় না। তাহলে পশ্চিমবঙ্গের কলকাতা কী করে সেই জায়গাটা পেচ্ছে? আচ্ছা দাদা, আমরা ইতিমধ্যে দেখলাম যে বিধানসভা শীতকালীন অধিবেশনে বিরোধী এবং শাসক দলে একই সুর। ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে যে প্রস্তাব আনা হয়েছে যে কলকাতা ইউরোপ সরাসরি বিমান পরিষেবা হোক, শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যের এই প্রস্তাবে তিনি একদম নিজেও আছেন, সমর্থনে আছেন এবং যদি কেন্দ্র না পাশে দাঁড়ায় রাজ্যের তাহলে তিনি পাশে দাঁড়াচ্ছেন। না, মুশকিল হচ্ছে তার মানে কেন্দ্র যদি না দাঁড়ায় তিনি রাজ্যের সঙ্গে থাকছেন। কোথাও গিয়ে রাজ্যের মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা যে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের পাশে আছে। আমি জানি না এটা সিগন্যাল কিসের সিগন্যাল? রাজ্যের সভাপতি সামনে নির্বাচন হচ্ছে তারই সিগন্যাল, নাকি ভোট বাক্সতে কোথাও কমতি পড়েছে তাই রাজ্যকে অন্য রাজ্যের মানুষকে অন্যরকম বার্তা দেওয়া? যেটা জনগণের দাবি সেটা সর্বান্তকরণে সমর্থন করা উচিত, এটাই নিয়ম, এটাই হওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে 100 দিনের কাজ, আবাস যোজনা বা পিডিএস, এই যে দাবিগুলো যেগুলো কেন্দ্র সরকারের তথ্য থেকেই বলছে যে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চিত করার ক্ষেত্রে উনি কোথায় থাকবেন? সেই বঞ্চিত করার ক্ষেত্রে কি উনি মানুষের সঙ্গে থাকবেন, রাজ্য সরকারের পাশে থাকবেন? ইউরোপ থেকে পশ্চিমবঙ্গে কলকাতায় যে যাতায়াতের ব্যবস্থাপনা অনেক আগে ছিল, কেন্দ্র সরকার তুলে দিয়েছে, তার প্রয়োজনীয়তা আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে প্রয়োজনীয়তাগুলো আছে যেগুলো আমরা রাজ্যসভায় নিচ্ছি, রাজ্যের বিধানসভায় নিচ্ছি, অপরাজিতা বিল উনি সাপোর্ট করেছেন? করেননি। উনি 100 দিনের কাজের টাকা যেটা ফেরত পাওয়া যাচ্ছে না সেই টাকাটা নিয়ে কথা বলার চেষ্টা হয়েছে, উনি কি বলেছেন? বলেননি। উনি কি বলেছেন আবাস যোজনার টাকা? বরঞ্চ উনি বীরভূমে একটা সভা করেছিলেন, সেই সভায় বীরভূম না বাঁকুড়া, যে বলেছিলেন যে চলো টাকা আমাকে আমার এই সভায় এসো, আমি অ্যাপ্লিকেশান করো, আমি টাকা তোমাদের ফেরত দিয়ে দেবো। সেটা কি করেছেন? করেননি। ফলে কোথাও গিয়ে যেটা দেখা যাচ্ছে, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্লামেন্টে কোশ্চেন সেখানেও দেখা যাচ্ছে যে রাজ্যের যে পিডিএসের সংক্রান্ত যে অনুদান সেগুলোও কম দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে যেটা কেন্দ্রের ওপর রাজ্য নির্ভরশীল অর্থনৈতিকভাবে, প্রতিটা ক্ষেত্রে রাজ্যকে টাকাগুলো দেওয়া হচ্ছে না। তাহলে সেগুলো নিয়ে উনি কি পাশে থাকবেন? থাকবেন না, কারণ ওনার কোথাও গিয়ে ভোট কম পড়ে আছে। ওনাকে মূলত গবেষণায় ওনাকে মূলত থাকতে হবে রাজ্য সভাপতির যে একটা দৌড় আছে, হয় নিজে নয় নিজের লোককে বসাতে হবে, এইসব ধান্দাবাজি চলছে। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা সংগঠনের দিকে যদি যাই, যে ইতিমধ্যে মহুয়া মিত্রকে কৃষ্ণনগরের জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানোর দাবি লিখেছেন বিধায়কেরা এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি দিয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম যে মহুয়া মিত্রকে নিয়ে তাদের অসুবিধা ছিল বা প্রশ্ন উঠেছিল। তবে কি নদিয়া তৃণমূল সংগঠনে এবার দেখুন, গৃহযুদ্ধ কিনা আমি জানি না, তবে সবসময় এটা মনে রাখবেন তৃণমূল কংগ্রেস এমন একটা গণতান্ত্রিক দল যেখানে প্রত্যেকের বক্তব্য রাখার একটা সুযোগ আছে এবং সেই সুযোগটায় যারা গণতান্ত্রিকভাবে বক্তব্য রাখেন সেই বক্তব্যগুলোকে গ্রহণ করা হয়। এখন তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব সেখানে যত গৃহযুদ্ধ বা যত কিছুই ডাইনামিক্স আসুক না কেন বা তাদের অপটিক্যাল লেন্স যাই হোক না কেন, সেখানে কিন্তু নদিয়ার ভোট প্রমাণ করে দেয় যে উনি যথেষ্ট সফলভাবে কাজ করেছেন। এখন মহুয়া মৈত্রের বিষয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো দলের আভ্যন্তরীণ ক্ষেত্রে নিশ্চয়ই মিটিয়ে নেওয়া হবে। এইখানে দাঁড়িয়ে আমি বলতে পারবো না যে কী অবস্থান হবে, কিন্তু গৃহযুদ্ধ যদি থাকতো তাহলে ভোটের রেজাল্ট যা হচ্ছে সেই রেজাল্টটা হতো না। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা দেখলাম যে দীর্ঘ প্রতীক্ষার পর আবার পথে নামছে জুনিয়র ডক্টররা। এবার তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন। আবার তাদের দাবি
অভিজ্ঞ বিরূপাক্ষর উপর তারা যে অভিযোগ এনেছিল সেই প্রেক্ষিতে সেভাবে কেন পদক্ষেপ এখনো করা তা হচ্ছে? কোন জুনিয়র ডাক্তাররা? আমার মুশকিল হচ্ছে এখনও অনেক জুনিয়র ডাক্তার সংগঠন আছে যারা রাজ্যের বা স্বাস্থ্য ব্যবস্থার ভালো নিয়েও বক্তব্য রেখেছেন, নাকি সেরকম নন্দরা নাকি হালদাররা, সেই নন্দ সেই হালদাররা যারা এর মধ্যেও শুটিং করছে, এর মধ্যেও বিভিন্ন জায়গায় অর্থ কামানোর ব্যবস্থা করছে, সেই জুনিয়র ডাক্তাররা। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের একটা অংশ এই ঘটনাকে নিজের অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির কাজে লাগিয়েছে, নিজের পরিচয়ের কাজে মানে জন্য কাজে লাগিয়েছে, এর বাইরে কিছু না। তাহলে যখন আন্দোলনগুলো চলছে তখন স্বাস্থ্যসাথী খাতে বেসরকারি হাসপাতালগুলোতে অত বেশি চিকিৎসা হতো না। সেটা মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে দেখিয়েছেন, বিভিন্ন খবরের কাগজেও তথ্য ভিত্তিক বেরিয়ে গেছে। তাহলে তারা তাদের মতন করে চিকিৎসা ব্যবস্থাটাকে একদম প্রহসনে পরিণত করতেন না। কেন তারা শুটিং করছেন, কেন তারা নিজেদের অর্থনৈতিক লাভটা দিচ্ছেন, কেন তারা 5 কোটি যে পেয়েছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পেয়েছে, সেই 5 কোটি টাকার হিসাব তারা দেবে না? কোথাও গিয়ে খুব পরিষ্কার যে নিজেদের অর্থনৈতিক স্বার্থসিদ্ধি এবং পরিচয়ের জন্য এই কাজটা কিছু জুনিয়র ডাক্তার করছেন। আদারওয়াইজ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার বারংবার পুরস্কার দিয়েছে, এটা গত বছরও হয়েছে, এবছরও হয়েছে। আচ্ছা, তো আমরা দেখলাম যে ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমে নতুন নিয়ম এনেছে যে গোমাংস প্রকাশ্যে নিষিদ্ধ করা হলো। এবার দেখা যাচ্ছে অসমের পথেই অন্যান্য রাজ্যগুলো কি হাঁটছে? কারণ আমরা যেমনটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যে বিহারে গোমাংস নিষিদ্ধের দাবি করা হয়েছে, তাও দল থেকে, এবং অন্যদিকে উড়িষ্যায় পরিকল্পনা চলছে অসমের পথে হাঁটার। এবং এর আগে আমরা দেখেছিলাম যে বিজেপির তরফ থেকে মূলত গিরিরাজ সিং তিনিও কিন্তু একবার এই দাবি করেছিলেন। দেখো, দাবি বিভিন্নভাবে আসে, বিভিন্ন রকম দাবি আসতে পারে, বিভিন্ন রকমভাবে আসতে পারে, বিভিন্ন দাবি আসতে পারে। সেই দাবিটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য? ধরো এইখানে এমন দেখা গেছে যে আসামে যেটা বলছে, আবার কেরালায় ওরকমই বিজেপি বিধায়ক বলছিল আমাদের যদি ক্ষমতায় আনো কেরালা ভোটের আগে, আমরা তোমাদের ফ্রিতে বিফ খাওয়ার ব্যবস্থা করব। ফলে কোথাও গিয়ে রাজ্যভেদে বিজেপির নীতি পাল্টে যাচ্ছে, এবং বিজেপি যে কাজগুলো করছে সেটা মানুষের ভাবাবেগ, মানুষের চিন্তাভাবনার সঙ্গে কতটা যায় এবং দেশের সংবিধানের সঙ্গেও কতটা যায়, এটা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা দেশের সংবিধানের পক্ষে, আমরা দেশের আইনের পক্ষে, আমরা নিয়মের পক্ষে। সেই নিয়ম মেনে যদি কোনো কাজ হয় সেটার বিরোধিতা করার প্রশ্ন আসে না, কিন্তু মানুষের চাহিদাকে বুঝতে হবে। বিজেপির মতন দ্বিচারিতামূলক কাজ করবো না যে আসামে বন্ধ করব আবার কেরালায় গিয়ে বলবো চলো আমি তোমাদের বিপ দেবো, এরকম কাজটা হবে না। আচ্ছা, তাই একটু অন্য প্রসঙ্গে যাবো। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ অগ্নিগর্ভ পরিস্থিতিতে রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কি ধীরে ধীরে পাকিস্তান পরিণত হচ্ছে? কারণ সেরকমই একটি ফতোয়া এখানে জারি করা হচ্ছে একটি এলাকাতে, নির্দিষ্ট এলাকাতে, যেখানে বলা যায় মহিলাদের বাজারে আসা নিষিদ্ধ। কোনো মহিলা বাজারে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে দেখো, না। বাংলাদেশে সম্ভবত আমার যেটা ব্যক্তিগত ধারণা, কিছু মৌলবাদী অনৈতিক কাজকর্ম করছে, সেটা বাংলাদেশ সরকার যারা রয়েছেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকারকে যদি করা না হওয়া যায় সেটা তাদের দেশের ক্ষতি। বাংলাদেশে এমন মানুষ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যাদেরকে আমরা চিনি, জানি, গবেষণার কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে তাদের সঙ্গে পরিচয় হয়েছে। তারা কিন্তু যথেষ্ট উদার, তারা কিন্তু যথেষ্ট সাবলীলভাবে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারেন। ফলে কিছু মৌলবাদী শক্তি ওখানে কাজ করছে, সেই মৌলবাদী শক্তিকে দমাতে হবে। যদি দমাতে না পারে তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, এবং এক্ষেত্রে ভারতেরও একটা ভূমিকা নেওয়ার জায়গা রয়েছে। চীনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারত পার্লামেন্টে তাদের বক্তব্য রাখছে, তাও অনেক বলার পরে। এখানে কবে রাখবে আমি জানি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য যে বার্তাটা দিয়েছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ চিন্তা, সেগুলোও করা যেতে পারে। কিন্তু আমরা চাই যে আমাদের মতন দেখতে, আমাদের ভাষা বলেন, আমাদের মতন তাদের সংস্কৃতি, বা তারা একই রকম সংস্কৃতির আমাদের যে মেলবন্ধন আছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের ওখানে শান্তি ফিরে আসুক, এবং তাদের যারা অন্যায় করছে তাদের শুভবুদ্ধি ফিরে আসুক। আচ্ছা দাদা, আমরা দেখলাম গতকালই বিধানসভা থেকে অগ্নিমিত্রা পাল বললেন যে বাংলাদেশের পাকিস্তানের মদত রয়েছে বাংলাদেশের এই ঘটনাতে, এবং আজকে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশে বারবার তিনি কিন্তু বিভিন্ন বিষয়ে তিনি তার বক্তব্য রেখেছেন তসলিমা, এবং তিনি বলছেন যে পাকিস্তান দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল, আজকে কোথাও যে সেই পাকিস্তানের সঙ্গে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কিন্তু মানে গভীর হচ্ছে বাংলাদেশে। সেটা তসলিমা দি তার নতুন করে বলেছেন, সবই মেনে নিচ্ছি, কিন্তু তসলিমা নাসরিন সে দেশের নাগরিক বা সে দেশের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি জানেন। আমার বক্তব্য আমার এখানের যারা রাজনীতিবিদ তাদেরকে নিয়ে, কেউ পেট্রাপোলে চলে যাচ্ছেন, ওখানে গিটার বাজাচ্ছেন, নাচন কোদন করছেন, কিন্তু পার্লামেন্টে একটা চিঠি লিখছেন না। কেউ আমাদের বিধানসভায় কথা বলছেন, কিন্তু পার্লামেন্টে গিয়ে কেউ বলছেন না। এই দ্বিচারিতাটা কেন? যেটা কিছুক্ষণ আগে গোমাংস নিয়ে বললাম, যে একদিকে কেরালা, একদিকে আসাম, দুটো দুরকম বিজেপি। ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গের বিজেপি একরকম,
আবার কেন্দ্রে বিজেপি আর এক রকম এই বাংলাদেশ ইস্যুতে। এই অখণ্ড যারা ভারতের কথা চিন্তা করে, তাহলে সেই অখণ্ড ভারতের চিন্তা করে খণ্ডিত চিন্তাভাবনা কেন? আমাদের এখানে নাকি হাসিনা আছেন, যদিও সেটা সরকারি স্টেটমেন্টে আমরা এখনও জানি না। তাহলে যদি তাই হয়, তাহলে এত নিশ্চুপ কেন? ইতনা সান্নাটা কিউ হে ভাই? তার কারণ কি কোথাও গিয়ে তুমি কোনোভাবে এই আন্দোলন যেটা চলছে সেটাকে কীরকম ভাবছো সেটা না বোঝাতে দিতে চাইছো? সেটা তো আমরা বুঝতে পারছি না। তাহলে কি তুমি ভারতের যে সংখ্যালঘু আছে সে বিষয়ে তোমাদের চিন্তাভাবনাটা প্রকাশ পেয়ে যাবে, সেরকম কিছু ভাবনা চিন্তা আছে কি না? একটা দেশের সংখ্যালঘুকে রক্ষা করার দায়িত্ব সেই দেশের সরকারের। রাজ্যের বিজেপি যথেষ্ট ভালো বলেছে, কিন্তু সেইটা কেন্দ্রের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, সেটা অন্য রাজ্যেও সমানভাবে প্রযোজ্য, সেটা অন্য দেশেও সমানভাবে প্রযোজ্য। তাই আশা করব আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা আছেন তার শুভবুদ্ধি উদয় হোক এবং তিনি পার্লামেন্টে গিয়ে চিঠিপত্র লিখুন, বা মুখ্যমন্ত্রীর কাছে এসব কথাবার্তা না বলে, বাংলার জনগণের কাছে এসব কথাবার্তা না বলে তিনি কথা বলুন পার্লামেন্টে গিয়ে মোদির কাছে, শাহের কাছে, যাতে করে তারা অন্তত যে সমস্যাগুলো আসছে, বর্ডারের সমস্যা, অনুপ্রবেশের সমস্যা, ধর্মের সমস্যা, সেগুলো নিয়ে তারা বক্তব্য দিয়ে তারা ব্যবস্থা নিক। কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বঙ্গ বিজেপির তরফ থেকে কোথাও ভিসা বন্ধ করে দাও, চিকিৎসা ভিসা বন্ধ করে দাও, আমদানি রপ্তানি বন্ধ করে দাও। তার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রে যারা রয়েছেন, মূলত কার্তিক মহারাজ, তিনি বলছেন যে যদি পরিস্থিতি ঠিক না হয় 7 দিনের মধ্যে, তাহলে বর্ডার সিল করে দেবো, এই ধরনের মন্তব্য আছে। তার মানে এদের মূল কথাটাই হচ্ছে যে আপকিবার 200 পার করনি, পশ্চিমবঙ্গের যারা ব্যবসা করে খাও, পশ্চিমবঙ্গের যারা কাজ করে খাও, যারা সরকারের ওপর নির্ভরশীল, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের আমরা বন্ধ করে দেবো, ব্যবসা বন্ধ করে দেবো, 100 দিনের কাজ বন্ধ করে দেবো। মানে পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখানো, এই ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে অন্য দেশের ঘটনাকে কেন্দ্র করে। তার মানে এটা ফ্যাসিজমের সবথেকে বড় একটা উদাহরণ হয়ে যাচ্ছে, যার ভিত্তিতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিজেপি এই ভয়ের রাজনীতি খেলে, এই যে থ্রেট কালচার বলে না, এটা হচ্ছে এক ধরনের থ্রেট কালচার। এক ফোনে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকে দেবো, এক ফোনে আমরা 100 দিনের কাজের টাকা আটকে দেবো, এক ফোনে রেশন বন্টন আটকে দেবো, এই ধরনের যে কাজকর্মগুলো করছে, এক ফোনে আমরা পোর্ট ট্রাস্ট বন্ধ করে দেবো, আমরা বন্ধ করে দেবো বর্ডার। কি হচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষও তো ব্যবসা করছে, এর সঙ্গে জড়িত রয়েছে। ওদেরকে ভাতে মারতে গিয়ে তুমি পশ্চিমবঙ্গ মানুষকে কি ভাতে মারছো না? এই অর্থনীতি নিয়ে খেলা করাটা বন্ধ করা হোক। মানুষ কিন্তু আগে আপকিবার 200 পারে 77-এ থামিয়ে দিয়েছিল, পরের বার কিন্তু 50-এও পেরোবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।